একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষকের চেয়ে কিছু কর্মকর্তা কর্মচারীর বেতন ক্ষমতা দুটোই বেশি, যেখানে প্রতি 2 মাসে শিক্ষার্থীদের দেয়া বেতনের কোটি টাকা লোপাট হয় নির্বিঘ্নে। এ নিয়ে প্রতিবাদ করলেই শিক্ষকের চাকরি নেই, এমনকি অভিভাবকদেরও টানতে হয়েছে জেলের ঘানি। অর্ধশত কোটি টাকা লোপাট হয়েছে বলছে অডিট রিপোর্ট, কিন্তু সেই রিপোর্ট এখনো অকার্যকর। অভিযোগ, একজন পুলিশ কর্মকর্তার ইচ্ছায় গত 10 বছর ধরে ঘটেছে এই লঙ্কা কাণ্ড। কে তিনি, কেনই বা করলেন এত সব, জানাবো আজকের উন্মোচনে আমি কাউসার সোহেলি। আলিফে আল্লাহু, আলিফে আল্লাহু, আল্লাহর নাম। 18 জন শিক্ষার্থী নিয়ে ছোট্ট মক্তব দিনিয়া মাদ্রাসা। একমাত্র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। মক্তবটি মূলত তার 1.5 রুমের ভাড়া বাসা। তারই একপাশে বেঞ্চ পেতে চলছে ক্লাস। মূলত আরবি শেখান বাচ্চাদের, সাথে শেখান বাংলা, ইংরেজি, অঙ্ক। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে মক্তব। এই 4 ঘন্টার জন্য আব্দুল্লাহ আল মামুনের পরিচয় মক্তবের হুজুর। এরপর আসর থেকে মাগরিব এই সময়টুকুতে স্থানীয় ভাই ভাই মার্কেটের একটি পরিচিত দোকানে হিসাবপত্র দেখেন। বেতন পান সামান্যই, মাস কাবারি হিসেবে। রাতে মামুন পড়ান ইবতেদায়ী ক্লাসের কয়েকটি বাচ্চাকে। আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ, তাদের ওষুধ লাগে। আমি এখন একটা অপদার্থ হয়ে গেছি, বাংলায় বলা যায়। আমি পরিবারের প্রতি যে দায়িত্ব পালনের যে ব্যাপারটা, আমার বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি কোনো দায়িত্ব আমি পালন করতে এখন পারি না। গল্প এখানেই শেষ নয়। মক্তবে ঢোকার আগ পর্যন্ত মামুন হুজুর কিন্তু ছাত্রাবাসের খাবার সরবরাহকারী ঠিকাদারের সহকারী, এজন্যও টাকা পান দিন হাজিরা হিসেবে। বেঁচে থাকার তাগিদে করতে হয়, কারণ আমার এখানে যে কয়জন ছাত্র আছে এটা দিয়ে আসলে ভাড়াই ওঠে না। সংসার তাহলে কিভাবে চলে? তাহলে অন্য সময় আমাকে অন্যান্য কাজ করতে হয়। আত্মসম্মানের দিকে তাকালে সবসময় হয় না, বাধ্য হয়েই কাজগুলো করতে হচ্ছে। প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে অন্তত 15 ঘন্টায় তিনি কোনো না কোনো কাজে যুক্ত থাকেন। অথচ মাত্র 11 বছর আগেও তার একটিই পেশা ছিল, শিক্ষকতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী মামুন তখন ছিলেন ঢাকার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মশিক্ষক। শুধুই নানান উসিলা দিয়ে ভুল ধরতো, কিন্তু সেটার জবাব দিলে জবাবের কোনো গুরুত্ব দিত না। এমনকি ওখানে যিনি শোকজ করবেন তার নাম উল্লেখ থাকতো যে অমুকে শোকজ করেছে, কিন্তু আমার ব্যাপারে দেখতাম নাম উল্লেখ থাকতো না। ডিরেক্টর মনিরুল ইসলাম সাহেব উনি বললেন যে আমি কলম ধরলে এমনভাবে ধরবো যে তোমাকে জেলখানায় থাকতে হবে বছরের পর বছর, গায়ে উকুন হয়ে যাবে, বের হতে পারবে না। ঠিক পরেই দেখলাম যে আমি ভয়ে রিজাইন লিখে দিই। আমি বলছিলাম এই কথা যে স্যার আপনি তো আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো, আমি ভুল করে থাকলে আপনি আমাকে শুধরাই দিতে পারেন। উনি বলতেছে যে কাফরুল থানা ওটাও আমার একটা বাড়ি, এটাও তার বাড়ি, আমি প্রয়োজন ওসি সাহেবকে ফোন করো। বললাম স্যার কী অপরাধে, আমি কি অন্যায় করেছি স্যার? হ্যাঁ, 50 জনের ভিতরে আর 54 জনের ভিতরে 50 জনই পেয়েছে, আর অন্যান্য সেকশনে একজনও পায় নাই। এটা তো কোনো অপরাধ হতে পারে না। কোনো কথা নাই, রিজাইন লেখো। ধরে নিছে যে আমি হয়তো ওই প্রতিবাদীদের একজন হব, অথবা আমি ছোটবেলা থেকে ইমামতি করতাম, লেবাস সুরত দেখে মনে হয়েছে যে এই লোকটা তো সামুৎকারী না, বা আমাদের কথা মতো চলবে না, অন্যায়টাকে হয়তো মানবে না। কোনো কারণে হয়তো ওনারা বুঝে নিয়েছিলেন, আমিও জানি না আজও। আমার শুধু মনে হয়েছে যে দেখতে নারী চলন বাঁকা। মামুন একাই নন। 2014 সালে চাকরি হারান একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক কেশব চক্রবর্তীও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী কেশব স্যারের অভিজ্ঞতাও একই রকম তিক্ত। কলেজে যদি টাকা পয়সা থাকে তাহলে আমার বেতন হবে, কলেজের জন্য যারা অবদান রাখে এই টাকাটা যেন তাদের পেছনেই ব্যয় হয়, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই কারণেই আমি এই কলেজের ফান্ড যদি তছরূপ না হয়, এই টাকা কেউ কোনোভাবে অন্যায়ভাবে গ্রহণ করতে না পারে, এটার বিরুদ্ধে কথা বলছি। এই যে ওর নাম ছিল প্রিয়তোষ সরকার, এইখানে পুলিশের কনস্টেবল হিসেবে থাকার পরেও এখানে ওনাকে ক্রিয়ারের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, সেই হিসেবে ওনাকে দিয়ে আমার রাত 10টার সময় ডেকে নিয়ে বলা হয় যে আপনার জন্য রিজাইন করে চলে যাওয়াই ভালো হবে। তা না হলে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে এগুলা এমন অভিযোগ যেগুলো ফেস করা আপনার জন্য খুব কঠিন হবে। আমি বলছি যে এই যে অভিযোগগুলো আনা হলে আমি
আইনের আশ্রয় নিব এবং আপনাদের কিন্তু এগুলা আদালতে এসে এগুলো আপনাকে ফেস করতে হবে। আমাদের শিফট ইনচার্জ মর্নিং সে বললো যে আপনার আমি তদন্ত কমিটির চিফ, আপনি এসে আমার সামনে এই বিষয়গুলোর জবাব দিন, এবং জবাব দেওয়ার আগেই আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত করা হলে পরে তখন আমি কোর্টে যাই। কোর্ট এটির উপরে স্টে অর্ডার দিল। তারা করলে কি স্টে অর্ডার ভায়োলেট করলো। স্টে অর্ডার ভায়োলেট করলে আমি ওই স্টে অর্ডারের কপি বোর্ডে দিয়ে আসি, যে বরখাস্ত করার আগে এরা তো হয়তো বা বোর্ডে আসবে, কিন্তু তারা বোর্ডে যায় না, তারা সরাসরি বরখাস্ত করে দেয়। সেই অব্যাহতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন কেশব। আদালতের রায়ও পান, কিন্তু পাল্টায়নি কোনো কিছুই। আমাকে পুলিশের ভয় দেখানো হয়েছিল। 2015 সালে আমার বাসায় পুলিশ পর্যন্ত পাঠানো হয়েছে। আমার বাসায় গিয়ে বলছে তাকে বলবেন সে যেন বেশি বাড়াবাড়ি না করে, বেশি বাড়াবাড়ি করলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। বরখাস্ত করার পরে আমি ভায়োলেশন মিসকেস করি এবং বরখাস্তের বিরুদ্ধে আপিল করি। লোয়ার কোর্টে আমি জিতছি, ওরা আবার আপিলের জন্য চেষ্টা করতেছে। এই দুই শিক্ষকের সঙ্গে কথা হবার 24 ঘন্টা পর হাতে এলো প্রশাসনিক ও বিভাগীয় তদন্তের কিছু নথিপত্র। বিষয়বস্তু শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের আর্থিক অনিয়মের রোজনামচা। সাথে আসেন মামুন ও কেশবের সাবেক কয়েক সহকর্মী, যারা সবাই একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত। শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিলের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ফলাফল একপেশে চাকরিচ্যুতির সিদ্ধান্ত। দাবি এদের সবার, আর এই দাবির পক্ষে সাক্ষ্য দেবে এসব নথিপত্র, বললেন শিক্ষকরা। মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীতে কর্মরত শহীদদের স্মৃতি স্মরণে 2001 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ। কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশ বাহিনী। মিরপুরের অন্যতম স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে অন্তত 10,000 শিক্ষার্থী লেখাপড়া করছে। আর এই শিক্ষার্থীদের দেয়া বেতন সহ নানা ফিকে ঘিরেই ঘটনার শুরু। অভিযোগ দুটি। এই স্কুলের ফান্ড থেকে গত 10 বছরে অন্তত 50 কোটি টাকা লোপাট হয়েছে, এবং দুই, যেসব শিক্ষকরা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং এর তদন্তে নেমেছিলেন তাদের প্রত্যেকেরই চাকরি চলে গেছে, যদিও সেই তদন্ত কাজে তাদের খোদ যুক্ত করেছিল পুলিশ হেডকোয়ার্টার। তাহলে কেন ঘটল এই সব ঘটনা? চলুন খুঁজে দেখি। আর্থিক অনিয়মের প্রথম দফা অভিযোগ ওঠে 2010-এ। বড় দাগে সেই অভিযোগ দানা বাঁধে আরও 4 বছর পর। তবে বিস্ফোরণ ঘটে 2019-এ এসে। সেই বিস্ফোরণের দুই প্রত্যক্ষদর্শী বাংলার প্রভাষক উম্মে জান্নাতুন ও হিসাব বিজ্ঞানের প্রভাষক কামাল হোসেন। এরা সে সময় গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ছিলেন এবং দুজনেই পরে চাকরি হারান একই সঙ্গে। আমাদের আসল উদ্দেশ্যই ছিল যে যেহেতু এটা একটা বাহিনীর প্রতিষ্ঠান, আমরা অনেক দিন ধরে মমতার সাথে কাজ করি, এখানে যেই অনিয়ম এবং দুর্নীতি আছে সেগুলো আসলে দূর হোক। 5-6 জনের একটা গোষ্ঠী, কিছু কর্মচারী এবং কিছু টিচার, তাদের শক্তিশালী একটা চক্র এখানে কাজ করতো এবং ব্যাটসম্যান নাজমুল সাকিব সেই হাতে হাতে এখান থেকে বেতন নিয়ে যে টাকাগুলো নিত তার একটা অংশ তিনি মজিদ জরিনা ফাউন্ডেশনে পাঠাতেন। সভাপতি মহোদয় বরাবর একটা আবেদন যেন ওই তদন্ত কমিটির এরা যেন আমাদেরকে হয়রানি না করে, সুষ্ঠু তদন্ত যাতে হয়, এরকম একটা আবেদন। সেটা দেখার পরেও আমাদের 6 জন যারা চাকরি গিয়েছে সবাইকে বলা হয়েছে আমরা পুলিশ বিদ্বেষী মনোভাব আমাদের। দ্বিমত পোষণ করা রিপোর্টের ভিত্তিতে আমাদেরকে আবার অব্যাহতি প্রদান করেন। জানলাম টানা 9 বছর ধরে শিক্ষকরা একই দাবি করে আসছিলেন, আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত হোক। আইজিবি হিসেবে ডক্টর জাবেদ পাটোয়ারি দায়িত্ব নেওয়ার পর 2020 সালে প্রথমবারের মতো আর্থিক দুর্নীতি ও অনিয়মের অডিটের নির্দেশ দেন। কিন্তু সেই ইস্যুতে একসময় সৃষ্টি হয় শিক্ষক লাঞ্ছনার ন্যাক্কারজনক এক উদাহরণ। ড্রাইভার অ্যাকাউন্টেন্টের রুমে যেত এবং কিছু আর্থিক লেনদেনের সাথে জড়িত হচ্ছিল। ওই অডিট উপকমিটির সদস্য ছিল একজন শিক্ষক, ওনাকে নিষেধ করছিল। এই অডিট চলাকালীন সময় আমাদের শিক্ষককে গায়ে ওই পুলিশের ড্রাইভার যে কনস্টেবল পদ, উনি থাপ্পড় মারে। উনি কমিটি গঠন করেছেন 4 সদস্য বিশিষ্ট, তার মধ্যে 3 জনই পুলিশ। এত এলোমেলো প্রশ্ন করতো, ওই ঘটনার সাথে মোটেও সম্পৃক্ত না। আপনাকে কেন আঘাত করলো, অন্য শিক্ষককে কেন আঘাত করলো না, আপনি কিভাবে অডিট কমিটিতে এসেছেন। তাদের কাছে দেখি যে এক পর্যায়ে 8 থেকে 10 জনের মতো একটা শিক্ষকদের লিস্ট। তাই বললাম স্যার লিস্ট ধরে আপনি তদন্ত করবেন কিভাবে?
বলছে এদের শায়েস্তা করতে হবে, এরা বেশি বেড়ে গেছে, এরা মিডিয়াতে কথা বলে। পরে আমি দ্বিমত পোষণ করে সিগনেচার করি। পরে আমাকে অব্যাহতিপত্র দেয়, ওই অব্যাহতিপত্রের সাথে কারণ দর্শানোর নোটিশের ব্যাপক গড়মিল দেখা যায়। প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটি হওয়ার কারণে পরবর্তীতে একটা উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু এই তদন্ত কমিটি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। হয়রাজ এই প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটির আগের তদন্ত কমিটির ভিত্তিতেই আমাদেরকে সাক করে দেওয়া হয়। মানে পুলিশ কলেজে প্রত্যেক মাসেই কয়েক কোটি টাকার লেনদেন হয়, তো তার মধ্যে মানে অর্ধেকের বেশি লেনদেন হয় উইদাউট ডকুমেন্টস। যারা জালিয়াতির সাথে যুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন এই আব্দুল মান্নান, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবের আত্মীয় কাজী বদরুজ্জামান, জাকির, এরপর হচ্ছে মাহমুদুল হাসান। এত সব ঘটনার কেন্দ্রবিন্দু যে অডিট রিপোর্ট, সে সম্পর্কে কথা বলতে হাজির হই শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে। অধ্যক্ষ জানালেন রিপোর্টটি তাদের হাতে নেই, তবে আলোচিত সেই আর্থিক অনিয়ম প্রসঙ্গে শিক্ষক হিসেবে তার সেই সময়ের অভিজ্ঞতা জানালেন স্বাচ্ছন্দ্যে। খারাপ লাগলেই যে তার বিরুদ্ধে আমাকে ব্যবস্থা যেতে হবে, আর এইটা যদি আমি কন্টিনিউ করি তাহলে একটা কলেজের জন্য, একটা পরিবেশের ক্ষেত্রে একটা সমস্যা। এটা মানে আমি এটা বলছি হতে পারে ওই সময়টা যারা চালিয়েছিল তারা মনে করেন যে আপনারা নিজেরাও আসতে পারতেন না, মনে করে এমন এটা আপনারা তো আসে আমার সাথে দুটো কথা বলতেন, তখন মিডিয়ার সাথে অনেকেই কথা বলতেন। আমাদের এক সময় নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, ওই সময় আপনার হলো ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওখান থেকে চেয়ারম্যান স্যার নিয়ে আসতেন, ওই চেয়ারম্যান স্যারকে আইফোন দিয়েছে। তারা গেস্ট হিসেবে আসতো, তাদের আইফোন গিফট করা হতো। কত সালের ঘটনা? এটা 16-17 সালে ওই সজুল হক স্যারের সময় এগুলো, মজিদ জরিনা স্যার, সজুল হক স্যার। আইজিপি স্যার যদি নির্দেশনা দেয় তখন এখানে কিন্তু যিনি থাক না কেন কিছু করা থাকে। স্কুল কম্পাউন্ড থেকে বেরিয়ে আসার কয়েক ঘন্টা পরই হাতে পেলাম আলোচিত সেই অডিট রিপোর্টের কপি, তবে শর্ত গোপন রাখতে হবে সূত্রের পরিচয়। 150 পৃষ্ঠার অডিট রিপোর্ট জানাচ্ছে 50 কোটি টাকা লোপাট হয়েছে 10 বছরে, আর্থিক অনিয়ম হয়েছে প্রায় 33 কোটি টাকার এবং অর্থ আত্মসাৎ হয়েছে 27 কোটি টাকারও বেশি। ব্যাংক হিসেবে জমা হয়নি স্কুলের নিজস্ব আয়ের প্রায় 3 কোটি টাকা, অন্তত 5000 শিক্ষার্থীর 10 বছরের বেতন ফি বাবদ 8 কোটি টাকা, যা নিয়ম ভেঙে হিসাব রক্ষক নেন নগদ হাতে হাতে। ভুয়া ভাউচার ও গায়েবী রসিদে প্রায় 7 কোটি 58 লাখ টাকার বিল তুলে নেওয়া হয়। তহবিল ঘাটতি 9 কোটি টাকা। অন্তত 30টিরও বেশি খাত আছে যেখানে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে অডিট কমিটি। আমরা যাই অডিট কর্তৃপক্ষের কাছে, উদ্দেশ্য আরও একটু গভীরে জানা। তারা কথা বললেন তাদের নিজস্ব আইন মেনে। জানলাম কোনো হস্তক্ষেপ হবে না শর্তে কাজ সম্পাদনা করে এই প্রতিষ্ঠানটি। এই অডিটের ক্ষেত্রেও ঘটেনি কোনো ব্যত্যয়। আমাদের স্ট্যান্ডিং যেটা ছিল যে আমাদের ফাইন্ডিংসের কোনো রকমের ইনফ্লুয়েন্স করা যাবে না এবং আমরা এই ম্যাটারে কোনো কম্প্রোমাইজ করব না এবং শেষ পর্যন্ত রিপোর্টটা ফাইনাল ইস্যু হওয়া পর্যন্ত আমাদের স্ট্যান্ডিংয়ে ঠিক ছিল। ইনফরমেশন আমাদের হাতে আসতে সময় লেগেছে এবং আমাদের ফাইন্ডিংস থেকে যে অবজারভেশনগুলি কি এসেছে ওই অবজারভেশনগুলি দিয়েই আমরা রিপোর্ট ফাইনাল করি। অডিট বনাম নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আইনের মধ্যে থেকেই। ফাইন্ডিংসগুলি থেকেই কিন্তু অনিয়ম অনুধাবন করা কি যাবে। কারা সম্পৃক্ত সেটা কি শনাক্ত করা সম্ভব ওই ফাইন্ডিংস? ওই রিপোর্টে প্রসেসের ওনার কে থাকে, প্রসেস পারফর্মার কে হয়, প্রসেসের অথরিটি কে থাকে, সেটা আলটিমেটলি ওখানে কি বলা থাকে, ওইটা ধরেই বোঝা যাবে যে কারা এখানে কি ইনভলভ থাকতে পারে। অডিট রিপোর্টের তথ্যসূত্র খুঁজলে নাম উঠে আসে একাধিক, যার ভেতরে পুলিশ কর্মকর্তা থেকে শিক্ষক এমনকি পিয়নের সম্পৃক্ততাও উঠে আসে। তবে আমরা এখানে আলোচনা করব 3 প্রধান ব্যক্তিকে নিয়ে। আমরা এখন দেখা করতে চাই হিসাবরক্ষক নাজবুস সাকিবের সঙ্গে। 2004 সালে যিনি সহকারী হিসাবরক্ষক পদে এই স্কুলে চাকরি নেন, তবে বর্তমানে বেতন পাচ্ছেন 7ম গ্রেডে, যা শিক্ষকদের চেয়েও অন্তত 2 ধাপ বেশি। সাকিবের বাসার ঠিকানা খুঁজতে গিয়ে পড়তে হলো
আরেক গোলক ধাঁধায়। একটি দুটি নয়, অন্তত এই মিরপুরেই তার 6টি বাসার ঠিকানা পেলাম আমরা, যার সবগুলোই নিজস্ব কেনা সম্পত্তি। পুলিশ স্কুলের সাকিব স্যার, ওনার কত কত ফ্ল্যাট? 90 আর 2 এই দুটো সাকিব সাহেবের। এই ফ্ল্যাট উনি কিনছে কবে সাকিব স্যার? উনি তো বানাইছে। ও এই বিল্ডিং বানানোই ওনাদের। তবে তার কোনো বাড়ির ভেতরেই পৌঁছতে পারলাম না আমরা। নিরাপত্তা কর্মীদের দেয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করলে প্রথমে দেখা করার আশ্বাস দেন সাকিব, তবে এরপর বারবার চেষ্টা করা হলেও আর সাড়া দেননি তিনি। আজকেই ঢাকার বাইরে আসছি, আমাদের বাড়িতে একটু সমস্যা, তো সমস্যাটা মিটায় তারপরে আসতে চাচ্ছি আর কি। জুমে বা অনলাইনে? আমার তো জুম নাই। আচ্ছা আমি দেখি, আমি আপনাকে জানাবো। আর্থিক অনিয়মে কিছু ব্যক্তির পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানেরও নাম এসেছে অডিট রিপোর্টে, শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটির সাথে ঢাকার মিরপুরের শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজের কি সম্পর্ক খুঁজেছি আমরা। খুঁজেছি আরও একটি প্রশ্নের উত্তর, ঢাকার এই স্কুলটিতে সন্তান পড়ানোর জেরে কেন কিছু অভিভাবকের যেতে হয়েছিল জেল হাজতে। কাফরুল থানায় 2020 সালের অক্টোবরে একটি মামলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলা। পুলিশ বাদী মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় 6 জনকেই। তাদের সন্তানরা সবাই শহীদ পুলিশ স্মৃতি স্কুলের শিক্ষার্থী। অভিযুক্তদের সবাই নারী অভিভাবক। গ্রেফতারের পরপরই আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয় তাদের। এত ফি আমাদের পক্ষে খুব লোড হয়ে যায়, তো আমরা চাইলাম যে অধ্যক্ষর সাথে দেখা করার জন্য। আমাদেরকে আর ঢুকতে দেওয়া হলো না, গেট বন্ধ করে দেওয়া হলো। গেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা ওখানে রাস্তায় বসে পড়ি। এক পর্যায়ে হলো গিয়ে মহিলা পুলিশ আমাদেরকে টানাহেঁচড়াও করলো, চলে যেতে বাধ্য করতেছে। আমরা যাই না, না যাওয়ার কারণে লাঠি চার্জ করছে, থানায় নিয়ে গেল, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যেহেতু 333 একটা ধারা ছিল, অ্যাটেম্প টু মার্ডারের একটা ধারা ছিল, যে ছেলে যে দুজনকে ধরছিল তাদেরকে অনেক মারছিল পুলিশ। বারবার আবেদন করেও তারা জামিন পাননি, যদিও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কোনোটাই জামিন অযোগ্য ধারায় নয়। পরে এদের সবাইকে বিভিন্ন মেয়াদে 3 থেকে 9 মাস কারাগারে থাকতে হয়। 4 বছর সময় কেটে গেল। আমাদেরকে বিভিন্ন সময়ে কোর্টে যায় হাজিরা দিতে হয়েছে। এতে করে একজন মহিলা মানুষ বলেন সামাজিকভাবে হেয়স্তা, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে হেয়স্তা, বাচ্চা কাচ্চাকে তো স্কুল থেকে বের করে দিছে, তাদের লেখাপড়া নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে। অবজারভেশনে আদালত এটাই বলছিল যে এটা তো পুলিশবাদী, পুলিশ যদি এতে যায় যে স্কুল কর্তৃপক্ষ সেটা জবাব দেবে, কেন এই ঘটনা ঘটলো। তো ওই আর্জিতে আমরা চাইছিলাম যে যদি সাক্ষ্য গঠন সত্যি করে তাহলে স্কুলের শিক্ষকদের নিয়ে আসতে হবে। আমি 3 জন টিচারের কথা বলবো, মাহমুদুল হাসান, বদিউজ্জামান আর হাবিবও মনে হয় পুলিশ থেকে আসছিল, পরে সে স্যার হয়ে গেছিল। তারপরও এই টিচারগুলো কিভাবে এখনও স্কুলে বর্তমান, আমি তো আসলে এই জিনিসটা খুঁজেই পাই না যে তারা এখনও স্কুলে চাকরি করে, কোন নীতি বলে তারা চাকরি করে। এদের কাছ থেকেই জানলাম আর্থিক দুর্নীতি নিয়ে কথা বলায় এর আগে মামলায় ফেসেছেন আরও এক শিক্ষক, তার বিরুদ্ধে আনা হয়েছে জঙ্গিবাদের অভিযোগ। তবে কাফরুল থানা কর্তৃপক্ষ অতীতের এসব মামলা নিয়ে কিছুই জানাতে পারলেন না। 5 আগস্টের পর পাল্টে গেছে থানা প্রশাসন, জানা গেল নথির হদিসও পাওয়া যাচ্ছে না এখন। যে সময়টায় একের পর এক এই মামলাগুলো হচ্ছিল, সেই সময় স্কুলের সভাপতি ছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। এই সময়েই তিনি শরীয়তপুরে তার বাবা মার নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠা করেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। যাচ্ছি প্রথমের সেই প্রশ্নে, এই 2 স্কুলের মধ্যে কি এমন সম্পর্ক যে কারণে অডিট রিপোর্টে বারবার উঠে এসেছে 2টি স্কুলেরই নাম? শহীদ পুলিশ স্মৃতির ফান্ড থেকে 2017, 18, 19 এই 3 বছরে লাখ লাখ টাকা বিল বাবদ দেয়া হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলকে। স্কুলটির অধ্যক্ষের বেতন ভাতা সে সময় বহন করত শহীদ পুলিশ স্মৃতি স্কুলের ফান্ড। এমনকি ঢাকার এই স্কুলটির জন্য কেনা মাইক্রোবাসের বিলের 26 লাখ টাকা পরিশোধ করা হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের নামে। সাবেক আইজিপি
শহীদুল হক এখন কারাগারে। তাই আমরা কথা বলবো এখন সেই ব্যক্তির সঙ্গে যাকে বোর্ডের আইন ভেঙে পরিচালক পদ সৃষ্টি করে নিয়োগ দেন খোদ সভাপতি শহীদুল হক। স্কুলটির সাবেক অধ্যক্ষ থেকে বনে যান পরিচালক মনিরুল ইসলাম। তার মোহাম্মদপুরের বাসায় যাচ্ছি এখন। বাসার ভেতরে আলো জ্বলছে, কথাও শুনছি, কিন্তু দরজা খুলল না কেউ। পরে ফোনের মেয়ের জামাই জানালেন মারাত্মক অসুস্থ, তাই গ্রামে থাকেন সৈয়দ মনিরুল। যোগাযোগ করে আমাদের সঙ্গে পরে কথা বলবেন কখনো। জানা হলো না স্কুলে ভিআইপিদের ঠিক কি কারণে দেয়া হতো উপঢৌকন। চাকরিরত অবস্থায় কোটি টাকার অবসর ভাতাই বা তিনি তুলে নিলেন কিভাবে? আর্থিক অনিয়ম অনুসন্ধানে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল দুদককে, কিন্তু সেখানেও ঘটে আগের মতোই চাকরি হারানোর নতুন আরেক ঘটনা। দুদক যা যা কাগজপত্র চায় দেওয়ার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করছিল, আমাকে কমিটিতে রাখছিল, কিন্তু অজ্ঞাত কারণে ওইটা আর দেওয়া হয় নাই। 16 তারিখ আমাদের কলেজে যেতে বারণ করে কোনো প্রকার নোটিশ ছাড়া, এবং 31 তারিখ আমাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। তারপর আমাদের সে বের করে দিয়েছে। কমিটি ছিলাম দেখেই এইটাই হচ্ছে মেইন অপরাধ। কিন্তু এখানে 3য় শ্রেণীর কর্মচারী থেকে ডাইরেক্ট 7ম গ্রেডে বেতন নিত, এই দুর্নীতির সাথে জড়িত 2 শিফট ইনচার্জ এরা প্রমোশন পায়, সহকারী অধ্যাপক হয়ে গেছে, কিন্তু বাকি টিচারদের কোনো প্রমোশন নাই। উচ্চ আদালতের নির্দেশে শুরু হওয়া সেই 5 বছর আগের অনুসন্ধান কাজের এখন কি অবস্থা জানতে মুখোমুখি হই এবার দুদক কর্তৃপক্ষের। অনুসন্ধানকারী কর্মকর্তা তিনি একটি প্রতিবেদন দাখিল করেছেন। সেই প্রতিবেদনটি এখন আইন অনুবিভাগের মতামতের জন্য প্রেরণ করা হয়েছে। অভিযোগের সাথে প্রাসঙ্গিক রেকর্ডপত্র পেতে অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গড়িমসি করেন, দিতে বিলম্ব করেন, এবং অভিযোগ প্রমাণে সহায়ক ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করতে অনেক সময় এই সময়টা তারা আবেদন করেন, সময় চান। এইসব কারণে কিন্তু কিছুটা সময় লেগে যায়। আইজিপি পদ থেকে শহীদুল হক অবসরে যাওয়ার পর 2018-এ বিভিন্ন অভিযোগের সূত্র ধরে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে দেয় পুলিশ হেডকোয়ার্টার, যার দায়িত্বে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মইনুর রহমান। তদন্ত প্রধানের সাথে যোগাযোগ করলাম আমরা, তবে ক্যামেরায় সরাসরি কথা বলবেন না তিনি। তদন্ত বিষয়ে আমি একটা তদন্ত করছিলাম, হেডকোয়ার্টারের পারমিশন ছাড়া আমি কথা বলতে পারবো না ডিটেইলস এসব ব্যাপারে। শুধু এটুকুই জানলাম, তদন্তের পর পরিচালক সৈয়দ মনিরুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়, যদিও তখনও পর্যন্ত সাবেক সভাপতি শহীদুল হকের নির্দেশে আরো 3 বছর চাকরির মেয়াদ বহাল ছিল সৈয়দ মনিরুলের। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা এখানে ডেপুটেশনে কর্মরত 2 পুলিশ সদস্যকে বদলি করা হয় ঢাকার বাইরে। তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুধু অভিযোগ ওঠা শিক্ষকদের প্রসঙ্গে। এই ভিডিও মাত্র কয়েক মাস আগের। শিক্ষার্থী অভিভাবকদের আবারও দুর্নীতির বিরুদ্ধে যৌথ প্রতিবাদের, যা প্রমাণ দেয় এখনো বহাল তবিয়তে আছে স্কুলের ভেতরের সেই চক্রটি যারা শিক্ষার্থীদের টাকা লুট করে বনে গেছে শতকোটিপতি। আর এসব কারণেই বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষের দুর্নীতি প্রতিরোধে নেয়া শত চেষ্টা। বিনষ্ট হয়েছে প্রতিষ্ঠানটির সুখ্যাতি, শিক্ষার পরিবেশ। নিঃশেষ হতে বসেছে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কিছু শিক্ষকের মানসিক, সামাজিক, আর্থিক জীবন।